আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আমরা পড়তেছিলাম ফিনান্স প্রথম পত্র, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা, এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লাস এই অধ্যায়ের করে ফেলেছি। আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো প্রিন্সিপাল অফ ফিনান্স, অর্থায়নের নীতি, এবং সামষ্টিক অর্থনীতিতে অর্থায়ন কাঠামো, আর যদি সুযোগ থাকে তাহলে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করার আমি চেষ্টা করব। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে আমার সাথে ক্লাসে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে জয়েন করেছো। আমি আমার ক্লাসটা একটু আমার ওয়ালে শেয়ার করে দেই। তোমরাও এই তোমাদের ক্লাসটা, আজকের যে ক্লাস ফিনান্স হচ্ছে, এটা তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো পেজ থাকে পেজে শেয়ার করে দাও। আমি বিভিন্ন শিক্ষকদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমাদের কলেজের পেজ, কলেজ গ্রুপ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গ্রুপ, তারপর হলো আমার নিজের পেজ, বিভিন্ন জায়গায় আমি শেয়ার করে দিচ্ছি। তোমরাও তোমাদের আমাদের এই ক্লাসটা তোমাদের বিভিন্ন পেজ বা ওয়ালে শেয়ার করে দাও। এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে জয়েন করেছো। যারা জয়েন করেছো তারা ইতিমধ্যে ক্লাস রোল লেখা শুরু করছো। অবশ্যই তোমরা ক্লাস রোলটি লিখে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ক্লাসে জয়েন করেছো। এবং এটা হলো ওয়ান কাইন্ড অফ ডিজিটাল অ্যাটেন্ডেন্স, এটা হলো উপস্থিতি, হাজিরা নিশ্চিত করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করতে যাব। আই হোপ দ্যাট ইউ উইল বি উইথ মি টিল দ্য এন্ড অফ দিস ক্লাস, অ্যান্ড if you have any queries, please put down your queries in the comment box. After the end of this class, I will try to explain you about those questions. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি আজকের ক্লাসের টাইটেল সম্বন্ধে জানতে পেরেছো যে আমরা আজকে অর্থায়নের নীতি সমূহ সম্পর্কে আলোচনা করব। তো প্রিন্সিপালস বা নীতি, এক প্রিন্সিপাল মানে হলো কলেজের অধ্যক্ষ, আর এক প্রিন্সিপালস হলো নীতি। তো প্রিন্সিপালস মিনস গাইডেন্স ফর অ্যাকশন। নীতি মানে তোমার কাজের দিক নির্দেশনা, অর্থাৎ তুমি কিভাবে কোনো কাজ করবা, কিভাবে একটা প্রতিষ্ঠান চালাবা, সেটাকে বলা হয় নীতি। অ্যাজ লাইক সেম ফিনান্সেরও কিছু নীতি আছে। আমরা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে খুব সম্ভবত ফিনান্সের ফাংশনস বা কার্যাবলী দেখেছি, রাইট? এই কাজগুলো করার জন্য অবশ্যই ফিনান্স কিন্তু নীতি অনুসরণ করে। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য অর্থায়ন এবং আর্থিক ব্যবস্থাপকের যে নীতিমালা, এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা খুবই জরুরি। একজন আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগ সিদ্ধান্ত এবং অন্যান্য অর্থায়নের যে কাজ, এই কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি বিভিন্ন নীতি সমূহ অনুসরণ করে। তো অর্থায়নে সাধারণত তিনটা নীতি আমরা দেখে থাকি। তোমরা স্ক্রিনে এখন তিনটা নীতি দেখতে পাচ্ছ। দেখো এই পাশে স্ক্রিনে আমাদের অর্থায়নের তিনটা নীতি চলে আসছে। There are three principles of finance. First one is risk and return adjustment principle, মানে ঝুঁকি মুনাফা সমন্বয় নীতি। দেন হলো liquidity and profitability adjustment নীতি, মানে তারল্য ও মুনাফা নীতি। and third হলো portfolio diversification principle, মানে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অর্থায়নের যে তিনটা নীতি, এবং এই টপিকটা তোমরা কেয়ারফুলি লার্ন করার চেষ্টা করবা, অ্যাটেন্টিভলি আমাদের সাথে প্রেজেন্ট থাকবা, কারণ এই নীতি থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আই এম এনশিওরিং ইউ দ্যাট ইন দ্য আপকামিং বোর্ড এক্সাম, দ্যাট মিনস ইন 2022 সালে তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে ইনশাল্লাহ, তখন এই অধ্যায় থেকে, এই নীতি থেকে অবশ্যই একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং টার্ম 1 পরীক্ষা ইনশাল্লাহ আমি তো প্রশ্ন করবই। তাহলে ফিনান্সের নীতি কয়টা হলো? তিনটা। প্রথম হলো রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যাডজাস্টমেন্ট নীতি, মানে হলো প্রিন্সিপাল অফ রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি মুনাফা সমন্বয় নীতি। প্রিন্সিপাল অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, মানে হলো তারল্য মুনাফা নীতি। অ্যান্ড প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন নীতি। আমি এই তিনটা নীতি কি, এটা ডিটেলস ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ক্লাসে থাকবে এবং ক্লাসটা ভালোভাবে
ভালোভাবে উপভোগ করবে। তাহলে প্রথমে আমরা যে নীতি নিয়ে আলোচনা করব সেটা হলো ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি। বন্ধুরা, আমরা কিন্তু প্রায়শই একটা কথা শুনে থাকি, হাই রিস্ক হাই রিটার্ন। অর্থাৎ বাংলাদেশের খেলায় 10 বলে 25 রান লাগবে। এই অবশ্যই আমরা ডিফেন্ড করব না, এই অবস্থায় অবশ্যই আমরা কি করব না, ডিফেন্ড করব না। অর্থাৎ উইকেটে আসে মাহমুদুল্লাহ, আমাদের ময়মনসিংহের গর্ব মাহমুদুল্লাহ, এবং তার ভাইরা ভাই মুশফিকুর রহমান। তো মুশফিক রহিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ ক্রিজে আছে। এখন 10 বলে 25 রান লাগে। অবশ্যই এরা ডিফেন্সিভ খেলবে না, এরা রিস্ক করবে, রিস্ক নেবে। তাই মানে রিস্কি শট এখন খেলতে হবে, কারণ আমরা জানি হাই রিস্ক হাই গেইন, লো রিস্ক লো গেইন, নো রিস্ক নো গেইন। তার মানে এই অবস্থায় ছক্কা মারার জন্য তারা ডাউন দ্য উইকেট, ক্রিজ ছেড়ে ডাউন দ্য উইকেট খেলার চেষ্টা করবে, এবং 6 যদি আসার সম্ভাবনাও বেশি থাকবে। কারণ একজন ব্যাটসম্যান যখন ক্রিজ ছেড়ে ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা করে তখন তার স্ট্রোক বেড়ে যায়, এবং এই লফটেড শট খেলার মাধ্যমে তারা 6 ওভার বাউন্ডারি করার চেষ্টা করে। যাই হোক, তো আমরা কিন্তু প্রায়শই একটা কথা শুনি, সেটা হলো হাই রিস্ক হাই গেইন, অর্থাৎ যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ রিস্ক? ঝুঁকি কি? ঝুঁকি হলো একটা বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অর্থাৎ অ্যাজ এ ইনভেস্টর, বিনিয়োগকারী হিসাবে তুমি যতটুকু মুনাফা করার চেষ্টা করতেছো বা তুমি যতটুকু মুনাফা পাওয়ার এক্সপেক্ট করতেছো, যদি তোমার প্রকৃত মুনাফা তার চেয়ে কম হয়, এরকম পসিবিলিটি বা এরকম সম্ভাবনাকে আমরা বলি ঝুঁকি। তাহলে মুনাফা কি? মুনাফা হলো দ্য গিফট ফ্রম ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ থেকে যে উপহার তুমি পাও, বিনিয়োগ থেকে যে আমরা নগদ সুবিধা পাই, বিনিয়োগ থেকে এই প্রাপ্ত নগদ সুবিধাকে আমরা বলি কি? রিটার্ন। একজন বিনিয়োগকারী কিন্তু মুনাফার আশায় কি করে? বিনিয়োগ করে। তো এখানে একটা কথা আছে, ঝুঁকি মুনাফা নীতি অনুসারে একজন বিনিয়োগকারী যত ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করবে তার প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। যেমন এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, অনেক ঝুঁকি নিয়ে, না, প্রাণের মায়া ত্যাগ করে অনেক ঝুঁকি নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করতেছে। তার মানে একজন বিনিয়োগকারী যখন ঝুঁকিপূর্ণ অ্যাসেটে বিনিয়োগ করে স্বভাবতই তার কি হবে? তার মুনাফাটাও বেশি হবে। তবে এই রিস্ক এবং রিটার্ন দুইটার ভিতরে সবসময় কি করতে হবে? ব্যালেন্স রেখে চলতে হবে। অর্থাৎ রিস্ক এবং রিটার্ন দুটাকে সামনে রেখে তুমি একজন আদর্শ বা রেশনাল ইনভেস্টর এই দুইটাকে ব্যালেন্স করে সে চলার চেষ্টা করে। তো এইটাই এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আর্থিক ব্যবস্থাপকের মূল লক্ষ্য অর্জন, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের ক্ষেত্রে ঝুঁকি এবং মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসার আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়। অর্থাৎ বেশি ঝুঁকি যে নেব সেটা আসলে ঠিক না, আবার সেটাকে যে ঠিক না সেটাও বলা যাবে না। তার মানে কতটুকু ঝুঁকি নেব এবং আমার মুনাফার টার্গেট কতটুকু থাকবে, এটার ভিতরে আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। সেটা আমরা এখন একটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ একটা গ্রাফ নিয়ে আসছি। এই গ্রাফটার মাধ্যমে আমরা এখন বোঝার চেষ্টা করব। একটা উদাহরণ সহকারে আমরা বোঝার চেষ্টা করি। ধরো জনাব কায়সার একটা কর্পোরেট প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক, ফিনান্সিয়াল ম্যানেজার। তিনি যদি সরকারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে তার এই বিনিয়োগকে আমরা বলবো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। সরকারি বন্ডে বিনিয়োগ করলে সেই বিনিয়োগে কোনো ঝুঁকি থাকে না। কেন থাকে না? কারণ সরকার সাধারণত দেউলিয়া হয় না, সরকার কখনো দেউলিয়া হয় না। আমরা আগের ক্লাসে পড়েছি যে সরকারি অর্থায়নে দেউলিয়া হওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু কর্পোরেট অর্থায়ন বা বিজনেস অর্থায়নে দেউলিয়া হওয়ার সুযোগ থাকে। সরকার কখনো তোমার টাকা মেরে ভেঙে খাবে না, ভাগবে না। তার মানে সরকারি বন্ডে যদি আমরা বিনিয়োগ করি প্রতি বছর নির্দিষ্ট হারে আমরা সুদ পাবো, এটাকে আমরা বলি ঝুঁকিমুক্ত মুনাফার হার। সেটাই কিন্তু এখানে স্ক্রিনে দেখো নিচের দিকে দেওয়া আছে। এই যে সমানভাবে দেখো নিচে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এই যে দেখো এই পাশে দেখা যাচ্ছে সমানভাবে যে অংশটা, এটা হলো ঝুঁকিমুক্ত মুনাফার হার। এখানে বলতে বোঝাচ্ছে সরকারি বন্ডে রিস্ক ফ্রি সিকিউরিটিজে বিনিয়োগ করার দ্বারা যে আমার রিটার্নটা হবে বিনিয়োগকারী হিসাবে, এটাকে বলা হয় ঝুঁকিমুক্ত মুনাফার হার। কিন্তু আমরা যদি কোনো শেয়ারে বিনিয়োগ করি, জনাব কায়সার অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানেজার কোনো শেয়ার বাজারে বিনিয়োগ করে কোনো কোম্পানির শেয়ারে, তাহলে শেয়ারের দাম ওঠানামা করবে। কখনো শেয়ারের দাম বাড়তেও পারে, কখনো শেয়ারের দাম কমতেও পারে। এমন ভাবে কমতে পারে শেয়ারের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়েও কি হইতে পারে?
হ্রাস পেতে পারে, শেয়ারের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়েও কি হতে পারে, হ্রাস পেতে পারে। আবার শেয়ারের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে অনেক কি হতে পারে, বেশি হতে পারে। অর্থাৎ এখানে মুনাফার হারও বেশি হতে পারে, আবার ক্ষতির হারও সম্ভাবনা থাকতে পারে। তার মানে এখানে শেয়ারের, এটা কোনো গভর্নমেন্ট সিকিউরিটিজ না, এটা কোম্পানির শেয়ার। তার মানে এখানে বিনিয়োগকারী তার দুটো সম্ভাবনাই থাকতে পারে, অর্থাৎ তার শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেতে পারে, শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সে অধিক লাভবান হতে পারে, আবার শেয়ারের মূল্য হ্রাস পেয়ে সে অধিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে সে যদি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ না করে তাহলে কিন্তু তার ঝুঁকিমুক্ত মুনাফার থাকলো, যেটা নির্দিষ্ট হারে সরকার থেকে যে সুদ পায় সমানভাবে, এটাকে বলা হয় ঝুঁকিমুক্ত মুনাফার হার। কিন্তু একজন বিনিয়োগকারী হিসাবে জনাব কায়সার যখন অতিরিক্ত মুনাফার আশায় যখন অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে, শেয়ার বাজারে বিনিয়োগ করে কোম্পানির শেয়ারে, এই অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার জন্য তার অতিরিক্ত মুনাফা আসবে। অর্থাৎ বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার জন্য যে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে, এই পার্থক্যকে বলা হয় ঝুঁকি অধিহার, যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই অংশটা, এই স্ট্রেট লাইনের উপরে যে রেখাটা আমরা অঙ্কন করেছি, দেখো স্ট্রেট লাইনের উপরে যে রেখাটা, অর্থাৎ তার মুনাফার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন? সে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করছে। আর এই অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার জন্য সে যে অতিরিক্ত মুনাফা পাচ্ছে, এই মুনাফাকে বলা হচ্ছে ঝুঁকি অধিহার। তার মানে ঝুঁকি অধিহার, যেটাকে ইংলিশে বলা হয় রিস্ক প্রিমিয়াম, এটাকে বলতে বোঝাচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ হতে মুনাফার হার এবং ঝুঁকি মুক্ত সম্পদে বিনিয়োগ হতে মুনাফা হারের পার্থক্যকে বলা হয় ঝুঁকি অধিহার। আমি আবারও বলতেছি, ঝুঁকি মুক্ত সম্পদে বিনিয়োগের ফলে যে ঝুঁকিমুক্ত মুনাফার হার হয় এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের ফলে যে অতিরিক্ত মুনাফার হার হয়, এই দুইটার পার্থক্যকেই বলা হয় রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে জনাব কায়সার কর্পোরেট একটা শেয়ারে বিনিয়োগ করছে, যেখান থেকে তার মুনাফার হার হলো 22%, আর সরকারি বন্ডে বিনিয়োগ করছে, সেখান থেকে তার মুনাফার হার 10%। সরকারি বন্ড ঝুঁকিমুক্ত, এখান থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার 10%। আর জনাব কায়সার শেয়ার বাজারে বিনিয়োগ করছে, ওখান থেকে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার কারণে তার অতি ঝুঁকি নেওয়ার কারণে তার এখানে মুনাফার হার হলো প্রত্যাশিত মুনাফা 22%। তাহলে সরকারি বিনিয়োগ থেকে মুনাফার হার 10%, আর শেয়ার বাজারে বিনিয়োগের মুনাফার হার 22%, 10% আর 22%। তাহলে এখানে তার ঝুঁকি অধিহার কত? 12%। কারণ এটা সে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার কারণে এই অতিরিক্ত প্রত্যাশিত মুনাফা তার হয়েছে 12%। কিন্তু সরকারি বন্ডে যদি সে শুধুমাত্র বিনিয়োগ করে আর কোথাও বিনিয়োগ না করে, সেক্ষেত্রে ঝুঁকি মুনাফা তার অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না, অতিরিক্ত প্রত্যাশিত মুনাফা হওয়ার সুযোগ থাকছে না। তার মানে তার এখানে ঝুঁকি অধিহার বা রিস্ক প্রিমিয়াম নাই বললেই চলে, এখানে ঝুঁকি অধিহার শূন্য। তাহলে সেইটি আমরা এখানে গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তুমি কিন্তু ঝুঁকিমুক্ত মুনাফা করার চান্স থাকে, কিন্তু এরপর অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করলে অতিরিক্ত তোমার মুনাফা হবে, যেটাকে আমরা ঝুঁকি প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার বলি। তাহলে এইটাই ঝুঁকি মুনাফা সমন্বয় নীতি। অর্থাৎ দুইটার ভিতরে কি করতে হবে? ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য, অর্থায়নের মূল লক্ষ্য অর্জনের চেষ্টা চালাও। তাহলে চলে আসো আমরা দ্বিতীয় নীতিতে চলে আসি, সেটা হলো লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি প্রিন্সিপাল, তারল্য মুনাফা সমন্বয় নীতি। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের তারল্য বলতে কি বোঝায় এবং মুনাফা বলতে কি বোঝায়? মুনাফা তো আমরা বুঝছি যে বিনিয়োগ থেকে যে নগদ সুবিধা তুমি পাও, সেটাকে বলা হয় মুনাফা। আর তারল্য কি? তারল্য মানে হলো পানি কি একটা তরল সম্পদ। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হলো নগদ টাকা। আমাদের বাস্তব জীবনে সবচেয়ে তরল জিনিসটা কি? পানি। কারণ পানি তুমি যে পাত্রেই রাখো না কেন, পানি সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? পানিকে ধরে রাখা যায় না। লিকুইড সবচেয়ে বলেন, আমরা লিকুইড পানি খাবো। তো প্রতিষ্ঠান বা সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে কত দ্রুত সেটা নগদে কনভার্ট করতে পারো, কত দ্রুত সেটা বিক্রি করে নগদ অর্থ তুমি পেতে পারো, সেটাকে প্রতিষ্ঠানের তারল্য বোঝায়। সিকিউরিটিজ বলতে তো শেয়ার, ট্রেজারেবল বিভিন্ন জিনিস বোঝায়, দ্রব্য, মজুদ পণ্য, এগুলো। এখন আমাদের কিন্তু তারল্য বলতে বোঝাচ্ছে হাতে তোমাকে নগদ টাকা রাখতে হবে। তারল্য বলতে বোঝাচ্ছে কি? হাতে তোমাকে নগদ টাকা রাখতে হবে।
আর মুনাফা কখন হয়? তুমি যত বেশি বিনিয়োগ করবা তত বেশি মুনাফা হবে। তুমি যদি বিনিয়োগ না করো তাহলে মুনাফা হবে না, কারণ বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ সুবিধাকে আমরা বলি মুনাফা। আর তারল্য মানে হলো হাতে নগদ টাকা রাখাকে বলা হয় তারল্য। এখন এই তারল্য এবং মুনাফা এই দুইটার ভিতরে সবসময় আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করে রাখার চেষ্টা করে। যদি এই দুইটার ক্ষেত্রে আমি সমন্বয় না করি তাহলে প্রতিষ্ঠানের কিন্তু সমস্যা হতে পারে। যেটা আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, তোমরা দেখো এখানে যে একটা পিকচার দেখা যাচ্ছে, সেই পিকচারে কি দেখা যাচ্ছে? টাকার গাছ হচ্ছে। কি দেখা যাচ্ছে? টাকার গাছ। যত বেশি তুমি অর্থ বিনিয়োগ করতেছো, যত বেশি তুমি অর্থ বিনিয়োগ করবা তত বেশি তোমার টাকার গাছ হবে। আর টাকার গাছ হলে সেখান থেকে ফলস্বরূপ তুমি মুনাফা পাবা, রাইট? এখানে দেখা যাচ্ছে কি আমি অল্প টাকা বিনিয়োগ করছি, প্রথমে আমার ছোট্ট একটু টাকার গাছ হয়েছে। আমি যত বেশি বিনিয়োগ করছি, নগদ টাকা যত বেশি বিনিয়োগ করছি, ইনভেস্ট করছি, আমার টাকার গাছ তত বেশি বড় হচ্ছে এবং মুনাফা মানে টাকার গাছের ফল মুনাফায় আমি তত বেশি পাবার সম্ভাবনা রাখছি। এখন তুমি যত বেশি বিনিয়োগ করবা, তোমার টার্গেট হলো মুনাফা অর্জন করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? আমরা গত ক্লাসে কোন এক ক্লাসে বোধহয় দেখেছি, ব্যবসা অর্থনের মূল লক্ষ্য কি? প্রফিট আর্নিং, মুনাফা অর্জন করা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এখন তুমি কি করলা? তুমি মুনাফা অর্জনের জন্য তুমি প্রতিষ্ঠানের সকল নগদ অর্থ বিনিয়োগ করে দিলা। দেখো এর জন্য প্রতিষ্ঠান থেকে সব অর্থ ভাঙতে হইল। প্রতিষ্ঠানের যত নগদ অর্থ আছে সব অর্থ তুমি কি করলা? বিনিয়োগ করা শুরু করলা। সব অর্থ তুমি বিনিয়োগ করা শুরু করলা। তুমি সব অর্থ বিনিয়োগ করা শুরু করলা। ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা তুমি হাতে রাখলা না। সব অর্থ শিক্ষার্থী বন্ধুরা তুমি কি করা শুরু করলা? বিনিয়োগ করা শুরু করলা। অ্যাজ এ রেজাল্ট প্রতিষ্ঠানের নগদ অর্থ আর থাকলো না। দেখো প্রতিষ্ঠানে কি হইলো? নগদ কোনো অর্থ নাই, সব অর্থ তুমি ইনভেস্ট করলা মুনাফা অর্জনের জন্য। সব অর্থ তুমি ইনভেস্ট করলা। তো তোমার অবস্থা কিন্তু খারাপ হবে। কি খারাপ হবে? দেখো তোমাকে বাইন্দা রাখছে, প্রতিষ্ঠানে ম্যানেজারকে বাইন্দা রাখছে। কেন বাইন্দা রাখছে? কারণ সব অর্থ যে তুমি বিনিয়োগ করছো ভালো কথা, তোমার হাতে কিন্তু টাকা রাখতে হবে। মানে হাতে নগদ অর্থ রাখাকে বলা হয় তারল্য। কেন? কারণ প্রতিষ্ঠানের পাওনাদার আছে না, পাওনাদার যারা প্রতিষ্ঠানে নগদ অর্থ পাবে। এরপর আমরা যাদের কাছ থেকে ব্যাংক ঋণ, ব্যাংক থেকে লোন করে আমি ব্যবসা করতেছি, তাদেরকে সুদ দিতে হবে। তাহলে ব্যাংক লোনের সুদ দেওয়ার টাকা নাই, পাওনাদারের পাওনা অর্থ পরিশোধ করার মতো নাই টাকা নাই। তোমার প্রতিদিনের ডে টু ডে এক্সপেন্স চালানোর জন্য, বাড়ি ভাড়া, অফিস ভাড়া, কারখানা ভাড়া, মজুত পণ্য, বিভিন্ন কাঁচামাল এগুলো কেনাটানার জন্য তোমার হাতে কোনো টাকা নাই। অ্যাজ এ রেজাল্ট তুমি কি হয়ে যাবা? তোমার স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা হ্রাস পাবে, প্রতিষ্ঠানে তারল্য ঝুঁকি সৃষ্টি হবে। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যখনই হ্রাস পায় তখন প্রতিষ্ঠানের কি হয়? তারল্য ঝুঁকি হয়। তোমার হাতে তো কোনো টাকাই নাই, তুমি কিভাবে পাওনাদারের পাওনা টাকা পরিশোধ করবা? তুমি কিভাবে ব্যাংক লোনের সুদ পরিশোধ করবা? কাঁচামাল কিনবা, বাড়ি ভাড়া, কারখানা ভাড়া দেবা? তোমার হাতে কোনো টাকা নাই। শ্রমিক কর্মচারীরা যারা কাজ করে তাদের বেতন তুমি দিতে পারবা না, কারণ তুমি সব টাকা ইনভেস্ট করতে গিয়ে প্রতিষ্ঠানে কোনো তারল্য রাখো নাই। মুনাফা নীতি অনুযায়ী তুমি লাভজনক খাতে সবচেয়ে বেশি সব কিছু বিনিয়োগ করছো। অ্যাজ এ রেজাল্ট কি হবে? তোমাকে বাইন্দা রাখবে, কারণ তুমি দেউলিয়া হয়ে গেছো, তোমার প্রতিষ্ঠান নিলামে উঠে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝলাম? যে একটা প্রতিষ্ঠানে তারল্য যেভাবে রাখতে হবে, একটা প্রতিষ্ঠানের মুনাফাকেও সেভাবে করতে হবে। অর্থাৎ তুমি যদি সব টাকা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করো, তোমার হাতে কোনো টাকা থাকবে না, তুমি তারল্য ঝুঁকিতে পড়বা, তুমি দেউলিয়া হয়ে যাবে। আবার যদি তুমি সব টাকাই হাতে রাখো, সব টাকাই হাতে রাখো, তাহলে তোমার অধিক পরিমাণ তারল্য বজায় থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা থই থই করবে, কিন্তু এটাও সমস্যা, কারণ তুমি যদি বিনিয়োগ না করো তাহলে তোমার মুনাফা হবে না, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বঞ্চিত হবে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা জানি যে তারল্য যেভাবে বজায় রাখতে হবে, আবার মুনাফা অর্জনের জন্য বিনিয়োগও করতে হবে। কারণ তুমি যদি অধিক তারল্য রাখো তাহলে কম বিনিয়োগ করতে হবে, কারণ হাতে বেশি যদি টাকা রাখো, অধিক তারল্য রাখো, তাহলে কম বিনিয়োগ করতে হবে, সেক্ষেত্রে কম মুনাফা হবে। আবার যদি তুমি কম তারল্য রাখো, প্রতিষ্ঠানে খুব কম টাকা রাখো, সেক্ষেত্রে তুমি বেশি বিনিয়োগের সুযোগ পাবে, তোমার মুনাফা বেশি হবে। তার মানে তারল্য এবং মুনাফা এই দুইটার ভিতরে সম্পর্ক হলো বিপরীতমুখী, রাইট? তারল্য এবং মুনাফার ভিতরে সম্পর্ক হইলো নেগেটিভ, শাশুড়ি বউ সম্পর্ক, দা কুমড়ো সম্পর্ক, যেটা তোমরা স্ক্রিনে পিকচারের মাধ্যমে দেখতেছো। তারল্য এবং মুনাফার সম্পর্ক হইলো
ঋণাত্মক সম্পর্ক। তারল্য বেশি রাখলে মুনাফা কমে যায়, মুনাফা যদি বেশি রাখার চিন্তা থাকে তারল্য কমে যাবে। তার মানে তারল্য যেদিকে যায় মুনাফা তার বিপরীতে যায়, মুনাফা বিপরীত দিকে যায় তারল্য বিপরীত দিকে যায়। তার মানে তারল্য মুনাফা অর্জনের বা এই দুইটা সম্পর্ক হলো ঋণাত্মক বা নেগেটিভ সম্পর্ক। কিন্তু আমরা আগের নীতিতে কি দেখছিলাম, ঝুঁকি এবং মুনাফার ভিতরে সম্পর্ক পজিটিভ, ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে, ঝুঁকি কমলে মুনাফা কমে। ঝুঁকি এবং মুনাফার ভিতরে সম্পর্ক পজিটিভ মানে ধনাত্মক সম্পর্ক, বাট তারল্য এবং মুনাফার ভিতরে সম্পর্ক হলো নেগেটিভ ঋণাত্মক সম্পর্ক। এই জন্য একজন আর্থিক ব্যবস্থাপকের উদ্দেশ্য থাকে যে তারল্য এবং মুনাফার ভিতরে সমন্বয় সাধন করবে, প্রতিষ্ঠানে কিছু নগদ টাকা রাখবে, কিছু টাকা বিনিয়োগ করবে, এবার দুইটার ভিতরে কি করবে, সমন্বয় করার চেষ্টা করবে। এর দ্বারা কি হবে, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা মুনাফা অর্জনের চেষ্টা হবে। যখন তোমরা দেখতে পাচ্ছ হাতেও কিছু টাকা রাখছে, আবার কিছু টাকা কি করছে, বিনিয়োগ করছে। তো এটা হলো তারল্য মুনাফা সমন্বয় সাধন নীতি। এখন আমরা দেখব পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এই নীতিটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে চাই, খুব মজার একটা উদাহরণ। সেই উদাহরণটা দেখার জন্য তোমরা দেখো, আমার হাতে কি দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে দেখা যাচ্ছে কি ডিম, দিস কলস এগস। আমার হাতে কি দেখা যায়, ডিম। দেখো ডিম দেখা যায়। ধরো আমার এই বাটিতে অনেকগুলো ডিম আছে, তোমার আম্মা তোমাকে বললো যে তুই বাজার থেকে ডিম নিয়ে আয়, 100 ডিম নিয়ে আয়। এখন তুমি বাজারে গেলা, বাজারে যাই 100 ডিম, তুমি বাজারে গিয়ে করলা কি, 100 ডিম তুমি ধরো, এখানে তো 2টা ডিম, 100 ডিম আমার বাসায় নাই। তুমি বাজারে যাই 100 ডিম এরকম একটা কি বলে, একটা তুমি পলিথিনের ভিতরে নিয়ে আসলা, 100 ডিম একটা পলিথিনের ভিতরে নিয়ে আসলা। এইটা বেশি ঝুঁকিপূর্ণ না তুমি আলাদা আলাদা 10টা পলিথিনে 10টা করে ডিম নিয়ে আসলা, এইটা ঝুঁকিপূর্ণ? প্রশ্নটা আবার শোনো, তোমার মা তোমাকে বললো যে বাজার থেকে 100 ডিম নিয়ে আয়, তুমি 100 ডিম একটা ঝুড়িতে মানে একটা পলিথিনের ব্যাগে বা একটা ঝুড়িতে নিয়ে আসলা। বাসায় এসে সকল ডিম কি সুস্থ তুমি পাবে? পাবে না। ওখান থেকে দেখবে 100 ডিমের ভিতরে 2-3টা ডিম অসুস্থ হয়ে গেছে, মানে 2-3টা ডিম ফেটে গেছে। তার মানে আমরা বলতে পারি যে 100 ডিম একটা পাত্রে বা একটা ঝুড়িতে বা একটা পলিথিনে নিয়ে আসাটা এটা ঝুঁকিমুক্ত না, এটা যৌক্তিক না। এখানে কি হতে পারে, সমস্যা হতে পারে। 100 ডিম একটা পলিথিনে নিয়ে আসলে কি হতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু তুমি যদি 10টা ডিম আলাদা আলাদা 10টা পলিথিনে নিয়ে আসো, তাহলে এটা তোমাদের জন্য ঝুঁকিমুক্ত। তাহলে এই পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলতেছে, ডু নট পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। ডু নট পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। তোমার সকল ডিম একটা ঝুড়িতে রেখো না, তাহলে কি হতে পারে, কিছু ডিম নষ্ট হয়ে যেতে পারে একসাথে থাকার কারণে, চাপ খেয়ে বা ধাক্কাধাক্কি লাগার কারণে ওখান থেকে 5-7টা ডিম নষ্ট হয়ে যায়। এটাই হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। বৈচিত্র্যায়ন মানে কি, ডাইভার্সিফিকেশন, অনেক অনেক অপশন গ্রহণ করা। বৈচিত্র্য বলে না, আল্লাহ তাআলা বৈচিত্র্যময়, আল্লাহ তাআলার অনেক নাম আছে, আল্লাহ তাআলা অনেক বৈচিত্র্য, পৃথিবী বৈচিত্র্যময়, মাছ বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের মাছ পায়। তো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বলতে বোঝাচ্ছে তুমি একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটা সম্পদে বা একটা জায়গায় বিনিয়োগ না করে আলাদা আলাদা জায়গায় বিনিয়োগ করবে। এক্ষেত্রে কি হবে, ঝুঁকি হ্রাস পাবে। তুমি একটা জায়গায় বা একটা প্রজেক্টে বা একটা সম্পদে তোমার সকল অর্থ বিনিয়োগ না করে আলাদা আলাদা সম্পদে বিনিয়োগ করো, তাহলে কি হবে, তোমার ঝুঁকিটা হ্রাস পাবে। এটাকেই বলা হয় পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। যেমন তোমাদের 2 বন্ধু, এক বন্ধু সকল টাকা সে কি করলো, একটা পুকুর কাইটা সেখানে 5 লাখ টাকা দিয়ে সে মাছের পোনা ছেড়ে এই ফিশারিজ এখানে বিনিয়োগ করলো। আর তুমি কি করলা, 5 লাখ টাকা 2 লাখ টাকা মাছে ছাড়লা, 2 লাখ টাকা দিয়ে অটো ছাড়লা, হ্যাঁ, আর 1 লাখ টাকা দিয়ে তুমি ফুলের ব্যবসার জন্য নার্সারি করলা। এখন ওই বছর ময়মনসিংহে এত বন্যা হয়েছে, একেবারে মনে করো হাঁটুর উপরে কোমর পর্যন্ত পানি চলে আসছে, সুনামির চেয়ে বড় সুনামি ময়মনসিংহে লাগছে, সকল পুকুর নদী নালা ভাইসা গেছে। তাহলে তোমার বন্ধু যে সব টাকা একটা পুকুরে মাছ প্রকল্পে বিনিয়োগ করছে সে বেশি লস খাবে, কারণ
সকল মাছ ভাইসা গেল, আশেপাশে গ্রামের মানুষ মাছ পাইয়ে বলবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এরকম বন্যা প্রতি বছরই দাও, ফিরি ফিরি মাছ খাইতে পারতেছি। তাদের পৌষ মাস, কিন্তু তোমার বন্ধুর সর্বনাশ। তার মানে তোমার বন্ধু যদি একটা প্রজেক্টে, মানে শুধুমাত্র এই মাছ প্রকল্পে, শুধুমাত্র এই পুকুরে মাছ ছেড়ে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় বিনিয়োগ করতো, তাহলে তুমি ক্ষতিটা তোমার বন্ধু পোষাইতে পারো। যেমন তুমি মাছটা লস হয়েছে, বাকি প্রফিট থেকে তুমি এই ক্ষতিটা কি করতে পারবা, পোষাইতে পারবা। এটাকেই বলা হয় যে একটা জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করি, এতে ঝুঁকি হ্রাস পায় এবং একটার ক্ষতি দ্বারা, একটার অন্যগুলোর মুনাফার দ্বারা দুই একটার ক্ষতি কি করা যায়, পোষানো যায়। এখন আমরা একটা উদাহরণ দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই বন্ধু চলে আসছে, মোটু আর পাতলু। এই পাশে পাতলু, ওই পাশে মোটু। মোটু কি করলো, তার সব টাকা সে ছাতা বিজনেসে বিনিয়োগ করলো। এখন কিন্তু শীত শুরু হচ্ছে, তাই না? আমরা কিন্তু শীত লাগতেছে, তাই না? শীত শুরু হয়ে গেছে। সে সব টাকা দিয়ে সে কয়দিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেইটা মনে করলো যে বৃষ্টি হইতে পারে, আমি সব টাকা দিয়া শুধু ব্যবসায় ছাতা উঠে। আর পাতলু কি করলো, তার কিছু টাকা ছাতায় বিনিয়োগ করলো, কিছু টাকা সোয়েটারে বিনিয়োগ করলো, আর কিছু টাকা দিয়ে সে ফ্লেক্সিলোড, বিকাশ, রকেট, নগদ এখানে বিনিয়োগ করলো। তো দেখা গেল যে শীত শুরু হওয়ার কারণে কেউ আর ছাতা কিনতে আসে না। তার মানে মোটুর অবস্থা খারাপ, মোটুর লাল বাতি জ্বলে গেছে। দেখো, মোটুর সবুজ থেকে কি হয়েছে, লাল বাতি জ্বলে গেছে। মোটুর অবস্থা ছিল সবুজ, কিন্তু মোটুর লাল বাতি জ্বলে গেছে, কারণ কেউ আর তার ব্যবসায় এসে ছাতা কেনে না। শীতকালে ছাতা কিনে কি করবে? এটা কি গরমকাল, বৃষ্টি পড়তেছে? মোটুর তো একটা জায়গায় বিনিয়োগ করার কারণে মোটু তো ধরা খাইছে। সবাই মোটুর বেতনের জন্য হাত পাচ্ছে, কর্মচারীর বেতন দিতে পারছে না, কারখানা ভাড়া দিতে পারতেছে না, অফিস গোডাউন ভাড়া দিতে পারতেছে না, কেউ ব্যবসায় এসে একটা ছাতি পর্যন্ত কিনতেছে না। অন্যদিকে পাতলু খুব চার্মিং মুডে আছে। পাতলুর ছাতি বিজনেস যদিও লস খাইছে, বাট সোয়েটার বিজনেস থেকে শীতকাল চলে আসছে, হিউজ পরিমাণ সেল হয়েছে। আর ফ্লেক্সিলোড, নগদ, বিকাশ, টেলিটক, তারপর হলো শিওর ক্যাশ, এগুলো তো সবসময়ই চলে। পাতলু একটা সেই চিল মোডে আছে। পাতলু এখন ইন্দোনেশিয়া যাচ্ছে, সবাইকে টাটা দিচ্ছে, কারণ পাতলু যদিও ছাতা থেকে লস খাইছে, বাকি প্রফিট থেকে পাতলু হিউজ পরিমাণ প্রফিট অর্জন করছে এবং ক্ষতিটাকে পুষাইতে পারছে। পাতলু ইজ গোয়িং টু ইন্দোনেশিয়া। সবাই পাতলুকে স্যালুট জানাও। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝলাম মোটু এবং পাতলু ঘটনা থেকে, যে তুমি যত বেশি সম্পদে বিনিয়োগ করবা এবং সম্পদের শ্রেণী যত বৈচিত্র্যপূর্ণ হবে, তোমার ঝুঁকি হ্রাস পাবে, তোমার প্রতিষ্ঠানের মুনাফা হবে, নগদ প্রবাহ হবে এবং তত বেশি তুমি লাভবান হওয়ার চেষ্টা করবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম অর্থায়নের নীতি। এখন আমরা দেখবো আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত। দেখো, আর্থিক ব্যবস্থাপকের সামনে অনেক রাস্তা, তাই না? আর্থিক ব্যবস্থাপক কি হয়েছে, একটু ডিলেমার ভিতরে পড়ছে, কি করব না করব। একজন আর্থিক ব্যবস্থাপকের 4টা সিদ্ধান্ত নিতে হবে। একটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ কোথায় বিনিয়োগ করব। অবশ্যই আমরা লাভজনক খাতে এবং একাধিক খাতে বিনিয়োগ করব। দিস মিনস ইনভেস্টমেন্ট ডিসিশন। এরপর হলো আর্থিক সিদ্ধান্ত, ফিসকাল ডিসিশন, অর্থাৎ কোথা থেকে আমরা নগদ তহবিল সংগ্রহ করব। আমরা ওইখান থেকে নগদ তহবিল সংগ্রহ করব যেখানে আমাদের মূলধন খরচ কম হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। দ্যাট মিনস মূলধন কাঠামোতে আমরা এমনভাবে সাজাবো যাতে আমাদের প্রতিষ্ঠান লাভবান হয় এবং কম খরচে যেখান থেকে মূলধন সংগ্রহ করা যায় সেখান থেকে সংগ্রহ করবো। ডিভিডেন্ড ডিসিশন, লভ্যাংশ সিদ্ধান্ত। অবশ্যই আমাদেরকে লভ্যাংশ দিতে হবে। কাদেরকে লভ্যাংশ দিতে হবে? শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হবে, কারণ শেয়ার হোল্ডারদের শেয়ার ক্রয়ের টাকা দিয়ে আমরা বিজনেস করতেছি। তার মানে প্রতিষ্ঠান কতটুকু লভ্যাংশ দেবে এটাও আর্থিক ম্যানেজার সিদ্ধান্ত নেবে। এরপর হলো তারল্য সিদ্ধান্ত। আমরা কিন্তু সব টাকায় যে লভ্যাংশ দেবো, সব টাকায় বিনিয়োগ করব তা না। প্রতিষ্ঠানের ভিতরে কিছু টাকা আমরা নগদ রাখবো। পাওনাদারের পাওনা টাকা পরিশোধ, শেয়ার ঋণ মালিক, ডিবেঞ্চার হোল্ডার, ঋণপত্র হোল্ডার, তাদের ঋণের সুদ প্রদান করার জন্য প্রতিষ্ঠানে সবসময় কিছু টাকা নগদে রেখে তারল্য বজায় রাখবো। সো দিস মিনস লিকুইডিটি ডিসিশন। এই 4টা সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই নিতে হবে, না হলে তার অবস্থা হবে এই লোকের মতো, ইয়েস, মেবি, মে নট বি, নো। অর্থাৎ 4টা সিদ্ধান্ত যদি সে না রাখে তার অবস্থা এরকম কনফিউজড হয়ে যাবে। এটা আমি আশা করি আর্থিক ব্যবস্থাপক হিসাবে তোমাদের যাতে এটা জীবনে না ঘটে। চলে আসো আজকে শেষ এবং এন্ডিং টপিক। ইনশাল্লাহ আমাদের অনেক সময় আমরা ক্লাস নিয়েছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। সামষ্টিক অর্থনৈতিক কাঠামো এবং অর্থায়নের ভূমিকা। সামষ্টিক অর্থনীতি কি? সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বতন্ত্রভাবে আলোচনা বা আলাদাভাবে আলোচনা না করে একটি দেশের সামগ্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করাকে সামষ্টিক অর্থনীতি
বোঝায়। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় একটা প্রতিষ্ঠান বা স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা না করে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক বা ইকোনমিক কন্ডিশন নিয়ে আলোচনাকে বোঝায় কি ম্যাক্রো ইকোনমি, যেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি বা সামষ্টিক কাঠামো, এটাকে বলা হয় সামষ্টিক অর্থনৈতিক কাঠামো। যেমন একটি অর্থব্যবস্থা বা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান কিভাবে সাধারণ দাম দস্তুর দ্বারা নির্ধারণ হয় সেটা কিন্তু সামষ্টিক অর্থনীতিতে আলোচনা। যেমন পেঁয়াজের দাম কেন বাড়ে, কেন কমে? কমে তো না, সাধারণত বেশি বাড়ে। এটা কেন? এটা কিন্তু দেশের সামগ্রিক চাহিদা এবং যোগান দ্বারা। আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন কম, ইন্ডিয়া থেকে বা বাহির থেকে আমরা পেঁয়াজটা কম আমদানি করতে পারছি, তার মানে দেশে পেঁয়াজের যোগান কম, কিন্তু পেঁয়াজের সামগ্রিক চাহিদা ভোক্তা লেভেলে বেশি, তার মানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। দেশের মোট উৎপাদন, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান, মোট চাহিদা, মোট যোগান, সাধারণ দামদস্তর, পুঁজিবাজার, সুদের হার, রাজস্ব নীতি, মুদ্রানীতি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সকল বিষয় আলোচনাই হলো সামগ্রিক অর্থনীতির আলোচ্য বিষয়, যেটাকে আমরা সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বলি। একটি দেশের অর্থনীতিতে সাধারণত দুটি পক্ষ থাকে, একটা হলো ঘাটতি একক যাদের টাকা দরকার, যেমন উৎপাদক বা ব্যবসায় ফার্ম, এবং উদ্ধৃত্ত একক যারা আমরা ভোক্তাগণ, যাদের আয় থেকে ব্যয় বেশি। তার মানে একটি দেশের অর্থনীতিতে দুটি পক্ষ কাজ করে, একটা হলো ঘাটতি একক ডেফিসিট পার্টি, যেটা হলো উৎপাদক বা ব্যবসায় ফার্ম। উৎপাদক কি করে? উৎপাদনের জন্য তার নগদ টাকা দরকার, তার ঘাটতিতে থাকে। আর আমরা সারপ্লাস পার্টি, মানে আমাদের অতিরিক্ত টাকা, সেই কারণে তো আমরা বিভিন্ন জিনিস বাজার থেকে কিনি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিনি। আমরা হলাম সারপ্লাস একক, আমরা ভোক্তাগণ। এখন এই দুইটা পার্টির ভিতরে, অর্থাৎ ঘাটতি একক এবং উদ্ধৃত্ত এককের ভিতরে সমন্বয় সাধন করে, যোগাযোগ স্থাপন করে কারা? বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক। আমরা ব্যাংকে টাকা জমা রাখি এবং উৎপাদক বা যারা কারখানা মালিক তারা ওখান থেকে ঋণ নিয়ে ব্যবসা করে। এটাই আমরা এখন দেখব। এই ঘাটতি একক মানে যারা ঋণটা নিচ্ছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, আর আমরা যারা সঞ্চয়কারী, আমাদের হাতে যাদের উদ্ধৃত্ত টাকা আছে, ভোক্তা যারা, উদ্ধৃত্ত বাজেট, এই দুইটার ভিতরে ব্যালেন্স করে বা সমন্বয় সাধন করে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন ব্যাংক, বীমা কোম্পানি। কিভাবে? উপরের চিত্র থেকে ঘাটতি বাজেট একক এবং ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের সঠিক ধারণা প্রয়োগ করে চলতি সম্পত্তিতে বিনিয়োগের জন্য স্বল্পমেয়াদী এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী ঋণ আর্থিক প্রতিষ্ঠান হতে গ্রহণ করতে পারে, যেমন শেয়ার, বন্ড ইত্যাদি তারা বিক্রি করতে পারে, আর্থিক প্রতিষ্ঠান সেগুলো কেনে। অন্যদিকে উদ্ধৃত বাজেট একক বা সঞ্চয়কারী ও ঋণদাতাদের অর্থায়ন বিষয়ে সঠিক ধারণা থাকলে উদ্ধৃত অর্থ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্টে, যেমন আমরা ব্যাংকে জমা রাখি, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, অথবা উভয় হিসাবে জমা রাখতে পারে। তার মানে ব্যাংক কি করে? আমাদের কাছ থেকে অর্থটা, তহবিলটা সংগ্রহ করে এবং এই যাদের অর্থ প্রয়োজন, যেমন বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি, তাদেরকে ঋণ দেয়, কারণ তারা ঘাটতি বাজেট। তার মানে আমরা বলতে পারি এভাবে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান তারা সামষ্টিক অর্থনীতিতে ঘাটতি একক এবং উদ্ধৃত এককের তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। যেমন তুমি ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশে বেচবা, তোমার কাছে টাকা নেই, তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো। ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, আর ব্যাংকের তো নিজের টাকা নাই। ব্যাংক তোমার আমার মতো ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময় সঞ্চয়ী হিসাব, বিভিন্ন ফিক্সড ডিপোজিট, ডিপিএস এগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে। তার মানে সামষ্টিক অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা সেটা বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ করব। এখান থেকে দুইটা পিকচার চলে আসছে, তোমরা বলবা প্রথমটা কোন নীতির সাথে সম্পর্কিত আর নিচেরটা কোন নীতির সাথে সম্পর্কিত। তোমরা অ্যান্সার দেওয়া শুরু করো। আমি কিন্তু অ্যান্সারটা দেখতেছি, কারা কারা অ্যান্সার দিচ্ছ। আবারও বলতেছি, দুটো পিকচার চলে আসছে। প্রথম পিকচারটা হলো এটা কোন নীতির সাথে সম্পর্কিত? এটা কি তারল্য মুনাফা নীতির সাথে সম্পর্কিত, ঝুঁকি মুনাফার সাথে সম্পর্কিত, নাকি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতির সাথে সম্পর্কিত? এটা উত্তর দেবা। আর নিচের চিত্রটা কোন নীতির সাথে সম্পর্কিত? এটা কি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতির সাথে সম্পর্কিত, এটা কি তারল্য মুনাফার সাথে সম্পর্কিত, নাকি ঝুঁকি মুনাফা নীতির সাথে সম্পর্কিত? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, উত্তর আসতেছে। হ্যাঁ, অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো, ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ধন্যবাদ। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি উত্তরের একটু তোমাদের কয়েকজনের উত্তরকে একটু রিপ্লাই দিচ্ছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যান্সার সঠিক দিয়েছি। উপরেরটা হলো তারল্য মুনাফা সমন্বয় নীতি, আর নিচেরটা হলো পোর্টফোলিও বৈচিত্র্য নীতি। অর্থাৎ
একটা ফার্মে বিনিয়োগ করব না, আমরা একাধিক ফার্মে কি করব, বিনিয়োগ করবো। এটা হলো পোর্টফোলিও বৈচিত্র্য নীতি। এখন আমরা বাড়ির কাজ দেই, তোমরা একটা স্ক্রিনশট নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বাড়ির কাজ আসছে, তোমরা এই বাড়ির কাজটা নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করবা। আর নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই এই বাড়ির কাজটা তোমরা দেবা। কিভাবে দেবা, তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে উত্তরগুলো ক খ গ ঘ উত্তরগুলো লেখবা। যেভাবে আমি বলে দিয়েছি সেভাবে লেখার চেষ্টা করবা। আমি কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে বাড়ির কাজ তোমরা তৈরি করবা, কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করবা। যারা মিস করছো আমার ইউটিউব চ্যানেলে যাও অথবা কলেজের পেজে যাও, ইনশাল্লাহ প্রিভিয়াস ক্লাস থেকে তোমরা এই ধারণা পেয়েছো। তো বাড়ির কাজটা কিভাবে করবো তোমরা জানো। সুন্দর করে খাতায় লিখে ছবি তুলে আমার মেসেঞ্জারে ইনবক্স করবা, আমার পেজের মেসেঞ্জার তোমরা পেয়ে যাবা। এখানে চলে আসছে আমার পেজটা তানজিরুল ইসলাম রাব্বি, বাংলা লিখে সার্চ দিলে আমার পেজ আসবে। ওখানে মেসেঞ্জারে তোমরা মেসেজটা দাও, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ব্যস্ত না থাকলে। আর যদি ব্যস্ত থাকে আমি পরে দেবো। আর আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, ইংলিশে তানজিরুল ইসলাম রাব্বি লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল চলে আসবে। এটা ইউ আর ভেরি ফ্যামিলিয়ার, তোমরা জানো। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলে ক্লিক করো, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস ফ্রম হুসেন স্যার, নট অনলি অন ফিনান্স বাট অলসো অ্যাকাউন্টিং, স্পেশালি এইচএসসি এবং এসএসসি লেভেলের ক্লাসগুলো আমি ওখানে ডিজাইন করে দিয়েছি। তোমরা ইতিমধ্যে আমার ক্লাসকে সাবস্ক্রাইব করছো, জানো। আমার ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো সাবস্ক্রাইব করছো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, ওখানে ক্লাসগুলো শেয়ার করে দাও। বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা অনেক 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 পরিশ্রমী স্টুডেন্ট, এবং আমি তোমাদেরকে অগ্রিম অভিবাদন জানাই যে সামনের যে পরীক্ষা আসতেছে ওই পরীক্ষাগুলোতে তোমরা ভালো করে পারফর্ম করবে এবং তোমরা নিজেদেরকে সাকসেসফুল হিসাবে নিজের একটা ভালো স্বাক্ষর রাখবে, এটা আমার বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে যে তুমি কোথাও খেতে গেছো, ওখানে গিয়ে যদি তুমি একটা জিনিস অর্ডার করো আর তুমি যদি ওয়েটিং এ থাকো, এটা তোমার জন্য ভালো লাগে না। তুমি ট্রেনের টিকিট কাটতে গেছো, মানে অনেক লম্বা লাইন, তুমি ওয়েটিং এ আছো, এটা তোমার জন্য ভালো লাগে না। কিন্তু তুমি নিজেরে কেন ওয়েটিং এ রাখছো? সারাদিন ফেসবুক চালাচ্ছ, একটু পড়তেছো, আবার ফেসবুকে ঢুকে একটু স্ক্রল করতেছো, কিন্তু এখানে তো অনেক সময় কিল করতেছে। তোমার বই, তোমার নিজেকে তুমি ওয়েটিং এ রাখছো। কেন ওয়েটিং এ রাখো? ওয়েটিং লিস্টে কেন নিজেকে রাখো? আজকে থেকে ফেসবুক, মেসেঞ্জার এগুলো আমরা পড়ার সময় অন্তত কম ব্যবহার করবো, ওইটার জন্য আমি আলাদা টাইম দেবো। কিন্তু যখন আমি পড়তে বসবো, অন্তত এইসব বিষয় আমি কম চালাবো। নিজের জীবনকে নিজে ধ্বংস না করি, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে আমি আজকে কথা বললাম 30 মিনিট 40 মিনিট, এই সময়টা কিন্তু আমি আর পাবো না। এটা সময় জিনিসটা হলো ফ্রিজের বরফের মতো। আমাদের সবার বাসায় ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজ, ওখানে বরফ রাখি না? সময়টা বরফের মতো। ওই বরফটা যদি তুমি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে যখনই বাইরে বের করবা, ওটা গলা শুরু করবে। যখনই গলতে থাকবে গলতে একসময় পানি হবে, এরপর ওটা মিশে যাবে। এই বরফটা যদি তুমি মাটিতে রাখো, বরফটা গলে গলে পানি হয়ে মাটি চুষে নেবে, মাটির সাথে বিলীন হয়ে যাবে। বাট এই বরফটা যদি তুমি একটা পাত্রে রাখো, একটা বাটিতে রাখো, ওই বরফ গোলা পানি তুমি ইউজ করতে পারো। তো তোমার আমার সময়টা হলো বরফের মতো। এটা আমি ফেসবুকে দিচ্ছি, মেসেঞ্জারে দিচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছি। দেবো না তা বলি না, অবশ্যই দিতে হবে, কারণ বর্তমান কোভিড-19 সিচুয়েশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনলাইন ক্লাস চালাচ্ছি, ঠিক আছে, কিন্তু একটা লিমিট আছে। বন্ধু বান্ধবের আড্ডায় তুমি সময়কে দিয়ে দিচ্ছ, মাটির মতো সময়কে বরফের পানির মতো চুষে নিচ্ছে, যেটার আর হদিস থাকে না। কিন্তু তুমি এই বরফ, সময় নামক এই বরফকে যদি ভালো কাজে রাখো, এটার প্রতিদান পাবে। মসজিদে কিছু সময় দাও, প্রতিদিন কোরআন তেলাওয়াতে কিছু সময় দাও, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো সেই ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় উপাসনালয় সময় দাও। সৃষ্টিকর্তা তোমার এই সময়কে অবশ্যই প্রতিদান দেবে। মনে রাখবা, প্রত্যেক সময়ের হিসাব সৃষ্টিকর্তা নেবে, কিন্তু সৃষ্টিকর্তাকে যে সময় তুমি দিয়েছো, ওই সময়ের হিসাব সৃষ্টিকর্তা তোমাকে দেবে। অনেক কথা বলেছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।